আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, ভেস্তে গেছে ইসরায়েলের পরিকল্পনা। এরপর জানিয়ে দিব হাইপারসোনিক স্মার্ট সেল তৈরি করল চীন, ছুটবে শব্দের 7 গুণ গতিতে। বাইডেনের স্বীকারোক্তি, মার্কিন হামলা সত্ত্বেও হুতিদের ক্ষমতা কমেনি। এদিকে ইউক্রেন সীমান্তে রুশ বিমান বিধ্বস্ত, নিহত 65। এবং সর্বশেষ জানিয়ে দিব দ্বিরাষ্ট্রীয় সমাধানই ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের একমাত্র উপায়, বলছেন জাতিসংঘ মহাসচিব। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভেস্তে গেছে ইসরায়েলের পরিকল্পনা। মধ্যপ্রাচ্য সংঘাত অবসানে দুই রাষ্ট্র সমাধানের বিরোধিতা করায় সমালোচনার মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার সমালোচনায় সরব হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের ইইউ পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল সহ জোটভুক্ত একাধিক দেশের শীর্ষ কূটনীতিকরা। বোরেল বলেন, গাজায় হামাসকে ধ্বংসের ইসরায়েলের পরিকল্পনা কাজ করছে না। ব্রাসেলসে ইইউর পররাষ্ট্রমন্ত্রীদের মাসিক বৈঠকের আগে গতকাল সোমবার দুই রাষ্ট্র সমাধানের উপর জোর দেন জোটের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান। তিনি বলেন, শুধু সামরিক উপায়ে শান্তি অর্জন করতে পারবে না ইসরায়েল। এদিকে গাজার খান ইউনিসে ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েল। গতকাল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া হালনাগাদ তথ্য অনুযায়ী সর্বশেষ 24 ঘন্টায় ইসরায়েলের হামলায় কমপক্ষে 190 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 340 জন। এ নিয়ে 7 অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় 25,295 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন কমপক্ষে 63,000 ফিলিস্তিনি। ইসরায়েল এবং ফিলিস্তিন ও গুরুত্বপূর্ণ আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেন ইইউর পররাষ্ট্রমন্ত্রীরা। জোটের পররাষ্ট্র বিষয়ক প্রধানও আলাদাভাবে তাদের সঙ্গে বৈঠক করেন। গাজা যুদ্ধের পর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে নেতানিয়াহুর বিরোধিতাকে অগ্রহণযোগ্য বলে জাতিসংঘের জানানো নিন্দার বিষয়টি পুনর্ব্যক্ত করেন বোরেল। তিনি বলেন, আমরা যেটা করতে চাই সেটা হলো দুই রাষ্ট্র সমাধানে পৌঁছানো, তাই এ নিয়ে কথা বলতে দিন। ইসরায়েলের উদ্দেশ্যে ইইউর পররাষ্ট্র বিষয়ক প্রধান বলেন, শুধু সামরিক উপায়ে শান্তি ও স্থিতিশীলতা অর্জন করা যাবে না, এছাড়া বিকল্প অন্য কোনো সমাধান তাদের চিন্তায় আছে। সব ফিলিস্তিনিকে চলে যেতে বাধ্য করা, তাদের হত্যা করা। বোরেল আরো বলেন, গাজায় হামাসকে ধ্বংস করা ইসরায়েলের পরিকল্পনা কাজ করছে না। ইসরায়েলের বিরোধিতা সত্ত্বেও ইইউর অবশ্যই দুই রাষ্ট্র সমাধান বাস্তবায়নের প্রচেষ্টা এগিয়ে নেওয়া উচিত। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বায়ারবক বলেন, দুই রাষ্ট্র সমাধানে একমাত্র সমাধান। এমনকি যারা এ বিষয়ে জানতে চান না এখন পর্যন্ত তারাও এর বিকল্প কিছু উপস্থাপন করতে পারেননি। এর আগে যুক্তরাজ্য ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীরাও নেতানিয়াহুর অবস্থানের সমালোচনা করেন। ইইউর পররাষ্ট্রমন্ত্রী এই বৈঠকের আগের দিন রোববার ব্রাসেলসে বড় ধরনের বিক্ষোভ হয়। এ সময় গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর এবং ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বিক্ষোভকারীরা। এদিকে গাজায় বন্দী থাকা ইসরায়েলদের মুক্তির দাবিতে ইসরায়েলে বিক্ষোভ জোরদার হচ্ছে। বন্দীদের স্বজনের রোববার রাতে জেরুজালেমে নেতানিয়াহুর বাসভবনের কাছে বিক্ষোভ করেছেন। হাইপারসনিক স্মার্ট সেল তৈরি করল চীন, ছুটবে শব্দের 7 গুণ গতিতে। হাইপারসনিক স্মার্ট সেল তৈরি করেছেন চীনের বিজ্ঞানীরা। এটি শব্দের 7 গুণ গতিতে টার্গেটে আঘাত হানতে সক্ষম। এছাড়া নিক্ষেপের পরেও এটি দিক পরিবর্তন করতে সক্ষম। স্যাটেলাইটের ন্যাভিগেশন সিস্টেম অনুযায়ী টার্গেট খুঁজে বের করতে পারে এই স্মার্ট সেল। এ খবর দিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট। খবরে জানানো হয়, এই স্মার্ট সেলের অ্যাকুরেসি বা নিখুঁত হামলা চালানোর সক্ষমতা সর্বোচ্চ 15 মিটার, অর্থাৎ টার্গেটের 15 মিটারের মধ্যে এটি আঘাত হানতে সক্ষম। তবে এই অ্যাকুরেসি দিয়ে ট্যাঙ্ক কিংবা চলমান কোনো টার্গেটে হামলা চালালে ব্যর্থ হওয়ার ঝুঁকি রয়েছে। যদিও চীন জানিয়েছে এই হাইপারসনিক মিসাইল আসলে বড় টার্গেটের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে, যেমন কোনো শহর বা বন্দর ধ্বংস করতে হলে এটি ব্যবহার করা হবে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী 1 যুগ আগে এ ধরনের একটি হাইপারসনিক অস্ত্র তৈরির পরিকল্পনা উন্মোচন করেছিল। তার সম্ভাব্য গতি ধরা হয়েছে 5 মাক। তবে শেষ পর্যন্ত তারা এটি তৈরি করতে ব্যর্থ হয়। বহুবার প্রকল্পের সময় বৃদ্ধি করার পর অবশেষে 2021 সালে এটি বাতিল করে দেয় ওয়াশিংটন। অপরদিকে চীন এরই মধ্যে এর থেকেও শক্তিশালী অস্ত্র তৈরি করে ফেলেছে। যুক্তরাষ্ট্র এখন
এখনো সফলভাবে কোনো হাইপারসোনিক প্রযুক্তির পরীক্ষা চালাতে পারেনি। বিশ্বে শুধু রাশিয়া, চীন ও ইরানের কাছেই হাইপারসোনিক প্রযুক্তি রয়েছে। ধারণা করা হচ্ছে এই প্রযুক্তি যুদ্ধক্ষেত্রে চীনকে অপ্রতিরোধ্য করে তুলবে। এই প্রযুক্তি অত্যন্ত ব্যয়বহুল নয়, কিন্তু এর পাল্লা অনেক দীর্ঘ। সম্প্রতি চীনা নৌবাহিনী জানিয়েছে তারা নতুন নতুন অস্ত্র আবিষ্কারে বেশ কিছু উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে, বিশেষ করে ইলেকট্রোম্যাগনেটিক অস্ত্রের ক্ষেত্রে। বাইডেনের স্বীকারোক্তি, মার্কিন হামলা সত্ত্বেও হুতিদের ক্ষমতা কমেনি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্বীকার করেছেন বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে মার্কিন ও পশ্চিমা সামরিক পদক্ষেপ বাণিজ্যিক জাহাজে আক্রমণ থামাতে ব্যর্থ হয়েছে। অবশ্য তিনি ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠীটির বিরুদ্ধে হামলা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। হুতি নিয়ন্ত্রিত এলাকায় লক্ষ্যবস্তুতে 5 দফা হামলার পর গত বৃহস্পতিবার বাইডেন এমন মন্তব্য করলেন। অবশ্য হুতিদের সঙ্গে যুদ্ধে নয়, এমনটাই বলছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা বিভাগের ইউএস সেন্ট্রাল কমান্ড সেন্টকম বিবৃতিতে বলেছে তারা এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ এবং মার্কিন নৌবাহিনীর জাহাজের জন্য আসন্ন হুমকি নির্ধারণের পর 2টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে হামলায় কোনো কাজ হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে বাইডেন স্বীকার করেন তারা হুতিরা লোহিত সাগরে আন্তর্জাতিক জাহাজে হামলা বন্ধ করেনি। পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং এক ব্রিফিংয়ে বলেন, হামলা বন্ধ করার জন্য হুতিদের সিদ্ধান্ত নিতে হবে। তিনি বলেন, আমরা কখনোই বলিনি হুতিরা এখনই থামবে। তিনি বলেন, আমরা বৃহস্পতিবার থেকে তাদের উল্লেখযোগ্য সংখ্যক সক্ষমতা ধ্বংস করেছি, কিন্তু তারা লোহিত সাগরে ট্রানজিট করা জাহাজের নির্দোষ নাবিকদের বাধা দেওয়া বন্ধ করবে কিনা সেটা তাদের সিদ্ধান্তের ব্যাপার। সিং আরো বলেন, যুক্তরাষ্ট্র নিজেকে হুতিদের সঙ্গে যুদ্ধে লিপ্ত বলে মনে করে না। যুক্তরাষ্ট্র যা করছে সেটি কেবল আত্মরক্ষার জন্য। সিং বলেন, আমরা মনে করি না আমরা যুদ্ধে আছি, আমরা আঞ্চলিক যুদ্ধ দেখতে চাই না। এদিকে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে হুতিরা ফের যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি ট্যাঙ্কার জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বৃহস্পতিবার রাতে ট্যাঙ্কারটি লক্ষ্য করে 2টি জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, তবে সেগুলো জাহাজটির কাছাকাছি পানিতে পড়ছে এবং এতে কোনো ক্ষয়ক্ষতি বা কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এদিকে হুতিরা হামলার দায় স্বীকার করে বলেছে তারা নৌ ক্ষেপণাস্ত্র দিয়ে চেম রেঞ্জার নামে জাহাজটিকে লক্ষ্যবস্তু করেছে এবং সেটিতে সরাসরি আঘাত লেগেছে। পর্যবেক্ষণ পরিষেবা ট্যাঙ্কারট্র্যাকার.com সামাজিক মাধ্যমে বলেছে ছোট ওই রাসায়নিক বাহী ট্যাঙ্কারটি সৌদি আরবের লোহিত সাগর বন্দর জেদ্দা থেকে কুয়েতে যাচ্ছিল, কিন্তু দক্ষিণ দিকে ইয়েমেনের দিকে এগোনোর সময় অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম AIS বন্ধ করে রাখে। এই হামলার পর হুতিদের জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র লক্ষ্য করে পাল্টা হামলা চালায় মার্কিন বাহিনী। ইউক্রেন সীমান্তে রুশ বিমান বিধ্বস্ত, নিহত 65। ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে 65 যাত্রী নিহত হয়েছেন। বুধবার 24 জানুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে বিমানটিতে থাকা ইউক্রেনের 65 জন যুদ্ধবন্দী নিহত হয়েছেন। রুশ সংবাদ সংস্থা রিয়া নভোস্তি জানিয়েছে বিধ্বংস বিমানটিতে থাকা যাত্রীদের মধ্যে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর বন্দী সদস্যরাও আছেন। বিমানটিতে আরো 3 জন যাত্রী ও 6 জন ক্রু ছিলেন, তাদের অবস্থা জানানো হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা গেছে স্থানীয় সময় সকাল 11টার দিকে বেলগোরোদের উত্তর পূর্বে 70 কিলোমিটার দূরে ইয়াবলোনোভো গ্রামের কাছে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এ বিষয়ে বেলগোরোদের আঞ্চলিক গভর্নর ভ্যাসেস্লাভ গ্লাভকভ বলেছেন তিনি দুর্ঘটনার বিষয়ে জানেন, তবে তিনি এ নিয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি। অন্যদিকে ইউক্রেনের জেনারেল স্টাফের উদ্ধৃতি দিয়ে স্থানীয় সংবাদপত্র ইউক্রেনস্কা প্রাভদা জানিয়েছে বিধ্বস্ত বিমানটিতে রাশিয়ার S-300 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ক্ষেপণাস্ত্র ছিল, তবে এতে যুদ্ধবন্দীদের কথা উল্লেখ ছিল না। রিয়া নভোস্তির তথ্য অনুসারে ইউক্রেনীয় বন্দীদের বিনিময়ের জন্য বেলগ্রোদে নিয়ে যাওয়া হচ্ছিল, যদিও তারা বিষয়টি নিশ্চিত করতে পারেনি। অন্যদিকে রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন ক্রেমলিন দুর্ঘটনার বিষয়ে অবগত আছে, তবে তিনি বিস্তারিত কোনো তথ্য জানাননি। দ্বিরাষ্ট্রীয় সমাধানই ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের একমাত্র উপায়, বলছেন জাতিসংঘ মহাসচিব। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে নিজের অবস্থান আবারও স্পষ্ট করে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে আকাঙ্ক্ষা সমাধানের একমাত্র উপায় দ্বিরাষ্ট্রীয় সমাধান। এটি পারস্পরিক ভয়, ঘৃণা ও সহিংসতার অন্তহীন চক্র থেকে বেরিয়ে আসার একমাত্র উপায়। ইসরায়েলের দ্বিরাষ্ট্রীয় সমাধানের সুস্পষ্ট ও ক্রমাগত প্রত্যাখ্যান অগ্রহণযোগ্য। নিউ ইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে
উচ্চ পর্যায়ের বৈঠকে মঙ্গলবার একথা বলেন তিনি। ইসরায়েলের আগ্রাসনে ক্ষতিগ্রস্ত গাজায় ত্রাণ পাঠানো নিয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। জাতিসংঘ মহাসচিব বলেন, ফিলিস্তিনি রাষ্ট্রের অস্বীকৃতি চরমপন্থীদের উৎসাহিত করবে, এটি গাজায় সংঘাত আরও দীর্ঘায়িত করবে। এক সপ্তাহ আগে দ্বিরাষ্ট্রীয় সমাধানে যুক্তরাষ্ট্রের চাপকে অগ্রাহ্য করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যের বিষয়ে অ্যান্তনিও গুতেরেস বলেন, এটি বিশ্ব শান্তি ও নিরাপত্তাকে হুমকিতে ফেলবে। চলমান সংঘাত অনির্দিষ্টকালের জন্য জিয়ে থাকবে। বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বলেছিলেন, গাজায় যুদ্ধ শেষ হলে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করবেন তিনি। বিষয়টি তিনি যুক্তরাষ্ট্রকে সরাসরি জানিয়ে দিয়েছেন। তিনি বলেন, জর্ডান নদীর পশ্চিমে সমস্ত ভূমির ওপর ইসরায়েলের নিরাপত্তা নিয়ন্ত্রণ থাকতে হবে। এখানে ভবিষ্যতে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা হয়ে থাকে। এটি একটি প্রয়োজনীয় শর্ত এবং এটি সার্বভৌমত্বের ধারণার সঙ্গে সাংঘর্ষিক। কি করতে হবে? আমি আমাদের আমেরিকান বন্ধুদের এই সত্যটি জানিয়ে দিয়েছি। আমাদের ওপর এমন একটি বাস্তবতা চাপিয়ে দেওয়ার প্রচেষ্টাও আমি বন্ধ করে দেই যা ইসরায়েলের নিরাপত্তার ক্ষতি করবে।